খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। অনুব্রতকে গ্রেফতারের দাবি, নয়তো 50,000 লোক নিয়ে এসপি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি শুভেন্দুর। প্রমাণ করতে পারলে রাজনীতি থেকে সন্ন্যাস নেব, বললেন সুকান্ত। রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে দীঘায়, জগন্নাথ মন্দিরে বিশেষ বৈঠক। ভোট মিটতেই ভিডিও ফুটেজ মুছে ফেলার নির্দেশ কমিশনের। সুকান্তের বাইক মিছিলে তুলকালাম, পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে উত্তপ্ত ভবানীপুর। সর্ষে ছাড়া সর্ষের তেল, অথচ ঝাঁজ একই। বাজার ঢোকার আগেই বাজেয়াপ্ত 5,000 লিটার ভেজাল তেল। চাকরিহারা গ্রুপ সি ও ডিদের সরকারি ভাতা দেওয়া যাবে না, বড় নির্দেশ হাইকোর্টের। বজবজে সম্মানহানি, লোকসভার স্পিকারকে চিঠি সুকান্তের। গালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চীন যাচ্ছেন রাজনাথ। কূটনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ এই সফর? ভুয়ো শংসাপত্র তদন্তে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। 510টি ডেথ সার্টিফিকেট বাতিল করতে জন্য স্বাস্থ্য দফতরকে চিঠি। 35 বছর ধরে পরিচয় লুকিয়ে কলকাতায় আশ্রয় এক বাংলাদেশির বিরুদ্ধে তদন্তে কলকাতা পুলিশ। আসছি বিস্তারিত খবরে। অনুব্রতকে গ্রেফতার না করলে এসপি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন যে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার না করা হলে তিনি বিধায়ক এবং 50,000 কর্মী নিয়ে বীরভূমের পুলিশ সুপারের দফতর ঘেরাও করবেন। সিউড়িতে পাখি পোষার খাঁচায় প্রতীকী বাঘ ও সিংহকে বন্দী করে নারী সম্মান ও হিন্দু ওবিসি অধিকার যাত্রা করল বিজেপি। এরপর পথসভা থেকে ধর্মরক্ষার লড়াইয়ে জোট বাঁধার ডাক দিলেন শুভেন্দু। বিজেপির পরবর্তী মিছিল হবে রামপুরহাটে। সিউড়িতে বিজেপির নারী সম্মান ও হিন্দু ওবিসি অধিকার যাত্রা। বৃহস্পতিবার সিউড়ির বেনিমাধব স্কুল মাঠ থেকে নারী সম্মান ও হিন্দু ওবিসি অধিকার যাত্রা করল বিজেপি। এই যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা, বিজেপির বীরভূম ও বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা এবং শ্যামাপদ মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব। অনুব্রতকে গ্রেফতারের দাবিতে শুভেন্দুর হুঁশিয়ারি। এই মিছিল থেকে মহিলাদের সম্মানহানির অভিযোগে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির দাবি তুলেছেন শুভেন্দু। তিনি বলেছেন, বোলপুরের পর সিউড়িতে, এরপর রামপুরহাটে নারী সম্মান যাত্রা করব। আইসির মা বউকে নিয়ে যে ভাষায় কথা বলেছে, সেই অনুব্রতকে গ্রেফতার না করলে 50,000 লোক নিয়ে এসপি অফিস ঘেরাও করব, ব্যারিকেড উপরে ফেলব, 5,000 মহিলা কর্মী থাকবেন, 20 জন বিধায়ককে নিয়ে আসব, সবাই সুসজ্জিত হয়ে আসবেন। অনুব্রতকে গ্রেফতার না করা পর্যন্ত এসপি অফিসের বারান্দায় বসে থাকব। সামিরুল ইসলাম ও কাজল শেখের বিরুদ্ধে অভিযোগ। এই পথসভা থেকে দেউচা পাচামিতে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের বিরুদ্ধে জমির পাট্টা বিক্রির অভিযোগ করলেন বিরোধী দলনেতা। তার অভিযোগ, আরেকজন আছে দেউচা পাচামিতে জমির পাট্টা আর চাকরি বিক্রি করছে ডিএম বিধান রায়ের সঙ্গে হাত মিলিয়ে। তার নাম হল সামিরুল ইসলাম, তৃণমূলের রাজ্যসভার সাংসদ। ওদিকে কাজল বালির টাকা তুলে ভাইপোর বাড়িতে পাঠাচ্ছে। পিসির সামিরুল আর ভাইপোর কাজল। প্রতীকী বাঘ ও সিংহ দিয়ে তৃণমূলকে কটাক্ষ। গত কয়েকদিন ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে 2টি ভিডিও ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটিতে অনুব্রত মণ্ডলকে রয়্যাল বেঙ্গল টাইগার জড়িয়ে ধরছে, আর তৃণমূলে তার প্রতিপক্ষ হিসাবে পরিচিত বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখকে পশুরাজ সিংহ জড়িয়ে ধরছে। সেই এআই ভিডিওকে বিদ্রূপ করে এদিন বিজেপির প্রতিবাদ মিছিলে দেখা গেল পাখির খাঁচায় বন্দি প্রতীকী বাঘ ও সিংহ। জানিয়ে বিজেপি নেতৃত্বের তরফে বীরভূমের 2 তৃণমূল নেতা কেষ্ট ও কাজলকে খাঁচায় বন্দি করার বার্তা দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর মিছিল থেকে। এই পথসভা থেকে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ থেকে সংখ্যালঘু হয়ে ওঠার আশঙ্কা প্রকাশ করতে শোনা গেল শুভেন্দুকে। তাই হিন্দুদের অস্তিত্ব বাঁচাতে 2026 এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসার আবেদন করলেন বিরোধী দলনেতা। দীঘার জগন্নাথ মন্দিরে সাজো সাজো রব, রথের আগেই আসছেন মুখ্যমন্ত্রী। দীঘার জগন্নাথ মন্দিরে এখন সাজো সাজো রব। রথের একদিন আগেই দীঘায় পৌঁছাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকেই উৎসবের প্রস্তুতির ওপর নজরদারি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে বসছেন পুলক রায় থেকে সুজিত বসুরা। শুক্রবার মন্দির কমিটির তরফে বিশেষ বৈঠক ডাকা হয়েছে।
সব মিলিয়ে রথের দিন দীঘার জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়াকে কেন্দ্র করে আয়োজন তুঙ্গে। মুখ্যমন্ত্রীর নির্দেশে মহাপ্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক উৎসব। মুখ্যমন্ত্রীর ইচ্ছে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় জগন্নাথের মহাপ্রসাদ বিতরণ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী রথকে উৎসবের মেজাজে উদযাপনের নির্দেশও দিয়েছেন। রাজ্য সরকার চায় দীঘার রথযাত্রা শুধু ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ না থাকুক, এই উৎসব যেন সাংস্কৃতিক চেহারা পাক। আরও বেশি পর্যটক মন্দিরে আসুন। ২৬ তারিখ দীঘায় মুখ্যমন্ত্রীর দ্বিতীয় সফর। ২৬ তারিখ দীঘায় পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। সরাসরি মন্দিরে যাবেন মমতা। সেখানে তিনি রথযাত্রা ও রথের প্রস্তুতি পরিদর্শন করবেন। মন্দিরেই হবে উচ্চ পর্যায়ের বৈঠক। আলোচনা হবে রথযাত্রার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে। মন্দির উদ্বোধনের পর এটি মুখ্যমন্ত্রীর দ্বিতীয় সফর। ২ লক্ষ ভক্তের প্রত্যাশা ও ইস্কনের প্রস্তুতি। উল্লেখ্য, চলতি বছর অক্ষয় তৃতীয়ায় মন্দির উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী হাজির হয়েছিলেন জগন্নাথ মন্দিরে। এবার দীঘা থেকেই রথযাত্রার উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের অনুমান, চলতি বছর রথযাত্রায় দীঘায় কমবেশি ২ লক্ষ ভক্তের উপস্থিতি থাকবে। তাই কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটা নিয়েই প্রস্তুতি শুরু করেছে ইসকন কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে ধুন্ধুমার, পুলিশি বাধার মুখে বিজেপি কর্মীরা। ফের বিরোধী দলের কর্মসূচি ঘিরে ধস্তাধস্তির ছবি সামনে এলো। শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে যখন বিজেপি কর্মীরা বিশেষ কর্মসূচিতে সামিল হলেন, তখনই তাঁদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠল। ভিড় ঠেলে এগোনোর চেষ্টা করলেও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। মহিলা পুলিশ কর্মীদের দিয়ে বাইক আটকে দেওয়া হয়, এমন ছবিও ধরা পড়েছে। পশ্চিমবঙ্গ দিবস নিয়ে রাজ্য রাজনীতিতে চাপানুতোর। ২০ জুন দিনটি গোটা দেশ জুড়ে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার নির্দেশিকা দেওয়া হয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল এই নির্দেশিকার বিরোধিতা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, ১ বৈশাখ ছাড়া অন্য কোনো দিন পশ্চিমবঙ্গ দিবস পালন হবে না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নেতাজির বাড়ির পথে বিজেপি মিছিল পুলিশি বাধার মুখে। তবে শুক্রবার সকালে সেই পশ্চিমবঙ্গ দিবস পালন করতেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করলেন বিজেপির নেতা কর্মীরা। পরিকল্পনা ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিজেপির ওই মিছিল যাবে নেতাজির বাড়ির দিকে। বাইকে চেপে এগোনোর চেষ্টা করলেন বিজেপি কর্মীরা। তারপরই পুলিশ বাধা দিল। এরপরই সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একা বাইকে চেপে এগোতে থাকলেন। পিছনে ছিলেন তার নিরাপত্তারক্ষীরা। এই পরিস্থিতিতে বিজেপি কর্মীরা রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে থাকলেন। তারা প্রশ্ন তুললেন, কেন নেতাজির বাড়ি যাওয়ার পথে আটকাবে পুলিশ? সুকান্ত মজুমদারের ওপর হামলার অভিযোগ। লোকসভার স্পিকারকে চিঠি। বৃহস্পতিবারই বজবজে গিয়ে বাধার মুখে পড়তে হল সুকান্ত মজুমদারকে। তার দিকে জুতো ছোড়া হয় বলেও অভিযোগ উঠল। ওই ঘটনার কথা জানিয়ে ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তিনি। একজন সাংসদের সঙ্গে কিভাবে এমন আচরণ করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বজবজে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার, রাজ্যপালের কাছে অভিযোগ। আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে বজবজে বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। তাকে গালিগালাজ করা হয়, জলের বোতল, চপ্পল ছোড়া হয় বলে অভিযোগ। প্রশাসনকে জানিয়ে যাওয়ার পরও এমন বিক্ষোভ কিভাবে হলো তা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার এই নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে অভিযোগ জানালেন তিনি। বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও লোকসভার সাংসদকেও জানাবেন সুকান্ত। তার প্রশ্ন, একজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যদি এমন ঘটে, তাহলে ওই এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা কতটা? বজবজে বিজেপি কর্মীদের ওপর হামলা, সুকান্তকে ঘিরে বিক্ষোভ। বুধবার বজবজ এক বিডিও অফিসের সামনে বিজেপির স্থানীয় নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল বজবজে জয়দেব দত্ত নামে এক আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গেলেন সুকান্ত। তিনি হালদারপাড়ায় আসতেই তাকে ঘিরে বিক্ষোভ শুরু হল। চোর চোর স্লোগান দেওয়া হল, গালিগালাজ করা হয় বলে অভিযোগ। জয়দেবের সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার পথে সুকান্তকে লক্ষ্য করে জলের বোতল, চপ্পল ছোড়া হয় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে সুকান্তের তীব্র আক্রমণ। তাকে ঘিরে বিক্ষোভ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন সুকান্ত। গতকাল সন্ধ্যায় বজবজে আক্রান্ত কয়েকজন বিজেপি কর্মীকে নিয়ে তিনি রাজভবনে গেলেন। বুধবার ও বৃহস্পতিবারের ঘটনা তুলে ধরলেন। রাজভবন থেকে বেরিয়ে তৃণমূলকে নিশানা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত বললেন, রাজ্যপালকে সব জানিয়েছি।
একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আমার কর্মসূচি আগে থেকে রাজ্য প্রশাসন ও জেলা প্রশাসনকে জানানোর পরও যদি এই ঘটনা ঘটে তাহলে সাধারণ একজন মানুষের সেই এলাকায় নিরাপত্তার কী হবে? তৃণমূলকে আক্রমণ করে সুকান্ত বললেন, তৃণমূল প্রচার করছে ১০০ দিনের কাজের জন্য মানুষ নাকি প্রতিবাদ করেছেন। তৃণমূল যদি ছবি দিয়ে প্রমাণ করতে পারে বিক্ষোভকারীদের মধ্যে ১০% লোক রয়েছেন যারা ১০০ দিনের কাজ করেন, তাহলে রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেব। তার বক্তব্য, তৃণমূল কংগ্রেসের পরিচিত নেতাদের দিয়ে হামলা চালানো হয়েছে। বাংলার জনতা ভবিষ্যতে এর জবাব দেবে। রাজ্যপাল ও কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ, স্বাধিকার ভঙ্গের অভিযোগ সুকান্তের। তার মাকেও গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ করলেন সুকান্ত। তার কাছ থেকে সব শুনে রাজ্যপাল আশ্চর্য হয়েছেন বলে জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি বললেন, রাজ্যপাল বলেছেন যে অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে আমাদের সকলকে একসঙ্গে লড়তে হবে। এই বিষয়ে তিনি রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন রাজ্যপাল। প্রয়োজনে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট পাঠাবেন। বিষয়টি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীও লোকসভায় জানাবেন। তিনি বললেন, স্বাধিকার ভঙ্গ হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবো, লোকসভার অধ্যক্ষকে জানাবো। সর্ষে ছাড়া সর্ষের তেল, ভেজাল তেল কারখানায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা, গ্রেফতার ২। সর্ষে ছাড়া সর্ষের তেল, অথচ ঝাঁজ একই। বাজারে ঢুকছিল এমনই প্রায় ৫,০০০ লিটার ভেজাল তেল, কিন্তু এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তৎপরতাতেই শেষ পর্যন্ত রক্ষা। শ্রীরামপুর বাঙ্গিহাটি দিল্লি রোড সংলগ্ন এলাকায় একটি কারখানায় হানা দিয়ে দুজনকে গ্রেফতার করা হল। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের জালে ভেজাল তেলের কারবার। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে এই খবর এলো চন্দননগর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের কাছে। শ্রীরামপুর থানার পুলিশকে নিয়ে রাতেই হানা দেওয়া হলো। তাতেই মিলল সাফল্য। উদ্ধার হল ২৮০টি ১৫ কেজি তেলের টিন। একই সঙ্গে ৬ পেটি ভেজাল রাসায়নিক বিভিন্ন রঙের পেটিসহ ৫টি পাঞ্চিং মেশিন বাজেয়াপ্ত করা হল। কারখানা থেকে দুজনকে গ্রেফতারও করা হল। রাইস ব্রান অয়েল দিয়ে তৈরি হচ্ছিল ভেজাল সর্ষের তেল। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে সর্ষে ছাড়াই সর্ষের তেল বানাচ্ছিল অভিযুক্তরা। রাইস ব্রান অয়েল নিয়ে এসে তার সঙ্গে বিভিন্ন ভেজাল মিশিয়ে সর্ষে ছাড়াই তৈরি করা হচ্ছিল সর্ষের তেল। তারপর তা পাঠিয়ে দেওয়া হতো এলাকার বিভিন্ন দোকানে। শেষ পর্যন্ত গোটা চক্রের পর্দাফাঁস হল। এদিনই ধৃতদের তোলা হচ্ছে শ্রীরামপুর মহকুমা আদালতে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এসএসসি কর্মীদের ভাতা নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ, রাজ্য সরকারের সিদ্ধান্তে ধাক্কা। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা ২০১৬ সালের এসএসসি প্যানেলের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। শুক্রবার সেই সিদ্ধান্তের বিরোধিতায় কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার শুনানি হল। এই ভাতার সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। পরবর্তী কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই ভাতা দিতে পারবে না রাজ্য সরকার। আগামী ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে হাইকোর্টের এই অন্তর্বর্তী রায়। গত সপ্তাহে ওই মামলার শুনানি শেষ হল। রায় ঘোষণা স্থগিত ছিল। রাজ্য সরকারের ভাতা নিয়ে বিতর্ক। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা হয়েছিলেন ২০১৬ সালের এসএসসি প্যানেলের প্রায় ২৬,০০০ কর্মী। এই ২৬,০০০ জনের মধ্যে রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও। সেই চাকরিহারা এসএসসি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য। গ্রুপ সি কর্মীদের মাসে ২৫,০০০ টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে ২০,০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হলো। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হলো হাইকোর্টে। গত সপ্তাহে ওই মামলার শুনানি শেষ হল। রায় ঘোষণা স্থগিত ছিল। বৃহস্পতিবার হাইকোর্টের তরফে জানানো হল, শুক্রবার সকাল 10:30টায় রায় ঘোষণা করবেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতির প্রশ্ন এবং মামলার সওয়াল জবাব। মামলাকারীদের আইনজীবী গোপা বিশ্বাস জানালেন, রাজ্যের এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। মামলার শুনানিতে ভাতার অঙ্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি বললেন, টাকার পরিমাণ ২৫,০০০ এবং ২০,০০০ হলো কেন? কিসের ভিত্তিতে এই অঙ্ক নির্ধারণ করা হলো? রাজ্যের উদ্দেশ্যে তার আরও প্রশ্ন ছিল, সুপ্রিম কোর্টের রায়ের পরে কোনো রকম আলোচনা বা স্ক্রুটিনি ছাড়াই কেন তড়িঘড়ি এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো? পাল্টা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। মামলাকারীদের আইনজীবী সওয়াল করে বললেন, কে মামলা করবে তা রাজ্য স্থির করে দিতে পারে না। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আগেও হাইকোর্টে মামলা হয়েছিল। মামলা করেছিলেন ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা।
সেই শুনানিতে বিচারপতি অমৃতা সিনহাই ভাতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার বক্তব্য ছিল, সুপ্রিম কোর্টের রায়ের পর কোনো রকম আলোচনা বা স্ক্রুটিনি ছাড়া কেন তড়িঘড়ি এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। শুধু তা-ই নয়, তাড়াহুড়ো করে কেন ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হলো তা নিয়েও শুনানিতে প্রশ্ন উঠেছিল। মামলাকারীদের দাবি ছিল রাজ্যের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করুক হাইকোর্ট, যদিও সেই মামলাটির রায়ও দেননি বিচারপতি। বজবজের ঘটনায় লোকসভার স্পিকারকে চিঠি দিলেন সুকান্ত মজুমদার। পুলিশ সুপারের বিরুদ্ধে ক্ষোভ। বজবজে বিক্ষোভের প্রতিবাদে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ওই চিঠিতে পুলিশ সুপারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। অভিযোগ খতিয়ে দেখে প্রিভিলেজ কমিটিকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। চিঠিতে সুকান্তের অভিযোগ, হামলার সময় নিষ্ক্রিয় ছিল পুলিশ। সুকান্ত ওই চিঠিতে গত 19 জুনের অশান্তির ঘটনার বিস্তারিত বিবরণ দিলেন। লিখলেন, 19শে জুন আমি রাজনৈতিক হিংসায় জখম দলীয় কর্মীকে দেখতে ডায়মন্ড হারবারে গেলাম। সেখানে আমার কনভয় ঘেরাও করে হামলা চালানো হলো। কনভয় লক্ষ্য করে পাথর ছোড়া হলো, গাড়ি ভাঙচুর করা হলো। আমি এবং আমার সঙ্গে থাকা অনেকেই জখম হয়েছেন। এই হামলার ফলে আমি জীবনহানির আশঙ্কায় রয়েছি। পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও লিখলেন, সবচেয়ে বড় আতঙ্কের কথা, হামলার সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাহুল গোস্বামী। তা সত্ত্বেও তিনি কোনো ব্যবস্থা করতে পারলেন না। ইচ্ছাকৃতভাবে হামলা করতে দেওয়া হয়েছে। এমনকি পরিস্থিতি এত উত্তপ্ত হওয়া সত্ত্বেও সেখানে মহকুমা পুলিশ সুপারের দেখা পাওয়া গেল না। বাধ্য হয়ে সিআইএসএফ জওয়ানরা পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করল। সুকান্তের দাবি, এই হামলার ফলে শুধুমাত্র জীবনহানির আশঙ্কা তৈরি হয়েছে তা নয়, এই হামলা একজন সাংসদের কাছে অত্যন্ত অপমানজনক। আমি চাই প্রিভিলেজ কমিটি অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিক। বজবজে বিজেপি কর্মীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে সুকান্ত। উল্লেখ্য, দিন কয়েক আগে বজবজের হালদারপাড়ায় এক বিজেপি কর্মী জখম হলেন বলেই খবর। তাকে দেখতে বৃহস্পতিবার ওই এলাকায় গেলেন বিজেপি রাজ্য সভাপতি। তাকে দেখে বেরোনোর পর বেশ কয়েকজন সুকান্তকে ঘিরে ধরলেন। তাদের দাবি, 100 দিনের বকেয়া টাকা ফেরত দিতে হবে। সুকান্তকে লক্ষ্য করে চোর স্লোগান দিতে থাকলেন এলাকার মহিলারা। তাকে লক্ষ্য করে জুতো ছোড়া হলো বলেও অভিযোগ। বজবজ থানার পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল, তবে সময় যত গড়ালো পরিস্থিতি ক্রমশ ঘোরালো হতে থাকল। বাধ্য হয়ে এলাকায় নামল র্যাফ। গালওয়ানের পর প্রথমবার চীন সফরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফর। গালওয়ানে ভারত চীন সংঘাতের পর প্রথমবার চীন সফরে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জানা যাচ্ছে আগামী সপ্তাহের 25 থেকে 27 জুন চীনের কিংদাও শহরে হতে চলেছে এসসিও বৈঠক। সেই বৈঠকে যোগ দিতেই রাজনাথের এই সফর। ভারতের পাশাপাশি এই বৈঠকে অংশ নেবেন চীন, পাকিস্তান, রাশিয়া, ইরান, বেলারুশ, কাজাখিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান সহ মোট 10 দেশের প্রতিরক্ষামন্ত্রী। তবে এসসিও বৈঠকের পাশাপাশি ভারত চীন সম্পর্ক, সন্ত্রাসবাদ ও সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে ভারতের অবস্থান স্পষ্ট করতে কূটনৈতিকভাবে এই সফরের গুরুত্ব অনেকখানি। ভারত চীন সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত ও আলোচনার বিষয়বস্তু। 2020 সালে গালওয়ানে সীমান্ত ইস্যুতে ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘাত চরম আকার নিয়েছিল। এরপর টানা 5 বছর ধরে দফায় দফায় বৈঠকের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দুই দেশের সম্পর্ক। গালওয়ানের পর দেমচক, দেপসাংয়ে সেনা মোতায়েন করেছিল দুই দেশ। সেই সেনা প্রত্যাহারও শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ওয়াকিবহাল মহলের মতে অতীতের দুঃসময়কে দূরে সরিয়ে চীনের সঙ্গে সম্পর্কের উন্নতিতে রাজনাথের এই সফর। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানা যাচ্ছে, এই সফরে দুই দেশের ফের বিমান চলাচল চালু, ভিসা, নদীগুলির জলবণ্টন সহ একাধিক বিষয়ে আলোচনা হতে পারে। সন্ত্রাসবাদ ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করবেন রাজনাথ। এর পাশাপাশি অপারেশন সিঁদুরের পর সন্ত্রাসবাদ নিয়ে চীনকে অবগত করানো উদ্দেশ্য কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর। ভারতের মাটিতে সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে ভারত। দুই দেশের সংঘাতে চীন সরাসরি কাউকে সমর্থন না করলেও পাকিস্তান হয়ে চীনা অস্ত্রই ধেয়ে এসেছিল ভারতে। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করলেও চীনের পাকপ্রীতি যে পরোক্ষে সন্ত্রাসবাদকে সমর্থন এবং এই ঘটনা যে ভারত ভালো চোখে দেখবে না তা বেজিংকে বুঝিয়ে দিতে চান রাজনাথ।
শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের ইরান ও ইসরায়েলের মধ্যে চলতে থাকা যুদ্ধে রাশিয়া, চীন, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশ সরাসরি ইসরায়েলের বিরোধিতা করে ইরানের পক্ষ নিয়েছে। সেখানে ভারতের নীতি কিছুটা হলেও ভিন্ন। ভারতের কাছে ইসরায়েল ও ইরান দুই দেশই বন্ধু রাষ্ট্র। এই মঞ্চকে ব্যবহার করেই ভারতের অবস্থান বিশ্বের কাছে স্পষ্ট করে দিতে পারেন প্রতিরক্ষামন্ত্রী। ভারতের বিদেশনীতি যে সম্পূর্ণ স্বাবলম্বী এবং ভারত আমেরিকা বা ইসরায়েলের পক্ষ নিচ্ছে না, সে বার্তাও স্পষ্ট করে দেবেন রাজনাথ। সব মিলিয়ে সাম্প্রতিক পরিস্থিতিতে রাজনাথ সিংয়ের এই সফর কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মের পর এবার মৃত্যু শংসাপত্রও ভুয়ো। দক্ষিণ 24 পরগনায় চাঞ্চল্যকর তথ্য ফাঁস। জন্মের ভুয়ো শংসাপত্রের পর এবার মৃত্যু শংসাপত্রও ভুয়ো। দক্ষিণ 24 পরগনার পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে জন্মের ভুয়ো শংসাপত্র তদন্তে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। ভুয়ো ডেথ সার্টিফিকেটও তৈরি করা হয়েছে। 510টি ভুয়ো মৃত্যু শংসাপত্র ইস্যু হয়েছে, যার কোনো রেকর্ড নেই। দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন ও পুলিশের যৌথ তদন্তে এমনই তথ্য উঠে এলো। 510টি ডেথ সার্টিফিকেট বাতিল করার জন্য স্বাস্থ্য দফতরকে চিঠি দেওয়া হয়েছে। চিফ রেজিস্ট্রার অফ বার্থস অ্যান্ড ডেথসকে চিঠি পাঠানো হয়েছে, যাতে অবিলম্বে এই ডেথ সার্টিফিকেটগুলি বাতিল করা হয়। জন্ম ও মৃত্যু শংসাপত্র ইস্যুতে রাজ্যের কঠোর পদক্ষেপ, জেলায় জেলায় নির্দেশিকা। জন্মের ভুয়ো শংসাপত্রকে কেন্দ্র করে বিতর্কে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য। জন্ম ও মৃত্যুর শংসাপত্রের জন্য রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার হিসেবে কাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে তার আগাম অনুমতি নিতে হবে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার থেকে, জেলায় জেলায় নির্দেশ দিল রাজ্য। নিয়োগ পদ্ধতি ও তথ্য পরিবর্তনের ক্ষেত্রে নতুন নিয়ম। সূত্রের খবর, রাজ্যের কয়েকটি জায়গায় জন্মের ভুয়ো শংসাপত্রকে কেন্দ্র করে বাঁধল বিতর্ক। তাই এবার নিরাপত্তা সংক্রান্ত কড়া পদক্ষেপ নিল রাজ্য। জন্ম ও মৃত্যুর শংসাপত্রের জন্য রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার হিসেবে কাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে তার আগাম অনুমতি নিতে হবে রাজ্যের চিফ রেজিস্ট্রার অফ বার্থস অ্যান্ড ডেথসের থেকে। প্রতিটি জেলায় জারি হলো এই নির্দেশিকা। নিয়োগপত্র দেওয়ার পর ওই ব্যক্তির নাম, মোবাইল নম্বর, ইউজার আইডি, ইমেইল বদল হলে সেটিও চিফ রেজিস্ট্রার অফ বার্থস অ্যান্ড ডেথসের থেকে অনুমোদন নিতে হবে। অনুমোদন নেওয়ার পরই তা করা যাবে। অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে কলকাতা পুলিশের তৎপরতা। এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে তদন্ত শুরু। অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে তৎপরতা শুরু করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশের পরেই এই তৎপরতা শুরু হয়েছে বলে সূত্রের খবর। 1991 সাল থেকে দক্ষিণ কলকাতায় পরিচয় গোপন করে থাকা এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে এবার তদন্তে নামল পুলিশ। ভুয়ো পরিচয়পত্র নিয়ে বসবাস, অভিযোগ এফআরআরও এর। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি সম্পর্কে অভিযোগ পেয়েছিল এফআরআরও বা ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। একই সঙ্গে সূত্রের দাবি, এফআরআরও এর আধিকারিকরা অনুসন্ধান চালিয়ে ওই ব্যক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। অনুসন্ধানে উঠে এসেছে ওই ব্যক্তি বাংলাদেশের পাসপোর্ট ও বৈধ নথি ছাড়া অবৈধভাবে এদেশে চলে আসেন 1991 সালে। তারপর এদেশের ভুয়ো পরিচয়পত্র তৈরি করলেন। সরকারি আধিকারিকদের কাছে নিজের পরিচয় গোপন করেই পরিচয়পত্র বানিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গেও প্রতারণা করেছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে। ভবানীপুর থানায় মামলা রুজু, তদন্ত করছে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। অনুসন্ধান শেষে এফআরআরও এর তরফে বিষয়টি জানানো হল সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনকে। যৌথভাবে ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হল ভবানীপুর থানায়। ভবানীপুর থানা ইতিমধ্যে মামলা রুজু করেছে, যার তদন্ত শুরু করেছে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন।